প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণ শুনি, আলোচনা শুনি। আজকে আমরা নির্ধারণ করেছি নির্বাচনের রাজনীতি বনাম আন্দোলনের রাজনীতি, এই শিরোনামে আজকের এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণে অনলাইনে দুজন অতিথি উপস্থিত রয়েছেন এবং একজন স্টুডিও অতিথি উপস্থিত রয়েছেন। দর্শক, আলোচনার শুরুতে অনলাইন অতিথির সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন জনাব অপু উকিল, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, আমাদের স্টুডিও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সাবেক সহকারী প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন সে প্রত্যাশা করছি। আপনাদের মতামত জানান এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অন্যদের দেখার প্রয়োজনে সুযোগ করে দিন, আপনারা শেয়ার করুন সে প্রত্যাশা করছি। শুরুতে আলোচনায় আমি সূত্রপাত করতে চাই হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে দিয়ে। আপনাকে বহুদিন পর আমরা পেয়েছি টকশোতে। আপনি দীর্ঘ সময় হয়তো কারাগারে ছিলেন, এখন জামিনে মুক্ত হয়ে আবারও আলোচনায় আপনি এসছেন, বিভিন্ন টেলিভিশনে আপনাকে আবারও কথা বলতে দেখছি। আমরা আসলে আন্দোলনের একদিকে দেখছি যে বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চায় বা করছে, এবং তারা আন্দোলনের মধ্যে থাকছে, সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন তারা চায়, অতীতেও চেয়েছিল, কিন্তু আন্দোলনে সেভাবে তারা সফলতা পায়নি। আমরা দেখলাম যে নানা প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচন হলো 7ই জানুয়ারি। সেই নির্বাচন ভোটাররা কি মাত্রা অংশগ্রহণ করেছে সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচনের বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি, এবং এক ধরনের সরকার নতুন গঠন করলো। সরকারকেও আমরা দেখছি যে প্রত্যেকেই সমর্থন জানাচ্ছে দেশে বিদেশে। এখন সরকার মূলত খুবই একটা গ্রহণযোগ্য সরকার হিসেবেই দেশ পরিচালনা করছে। অন্যদিকে বিএনপির যে আন্দোলন, অনেক আন্দোলনের সুরটি একটুখানি থিতিয়ে এসেছে, এবং অনেকে মনে করছেন যে আর বিএনপির আসলে আন্দোলনের সফল কাম হতে পারবে না, এবং সেটি বিএনপির বর্তমান যে সাংগঠনিক অবস্থায় সম্ভব নয়। এই পটভূমিতে আমাদের উপজেলা নির্বাচন দেখছি যে উপজেলা নির্বাচনে বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবে না, কিন্তু তাদের কোনো নেতাকর্মী নির্বাচন অংশগ্রহণ করছে। হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, একাধিক পরিচালনা করেছে, বিরোধী দল অবস্থানেও থেকেছে, কিন্তু গত এক দশক বা দেড় দশক থেকে বিএনপি নির্বাচনে থেকে দূরে থাকছে। নির্বাচনে অংশগ্রহণ করলেও সেটি খুব গুরুত্বের সাথে নিচ্ছে না, এবং উপজেলা নির্বাচন তো অংশগ্রহণ করছে না। এর মধ্য দিয়ে বিএনপি আসলে তার রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। বিএনপির অনেক নেতাকর্মী কেউ কোনো জায়গায় তারা এখন বিএনপি ছেড়ে অন্যান্য দলে যোগদান করছে, এরকম খবর আমরা পাচ্ছি। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে, যে পরে অপু উকিল আছেন, আমরা সেখানেও আসবো যে আওয়ামী লীগের নানা রকম সমালোচনা আছে নির্বাচন ব্যবস্থা নিয়ে, সেটা আমরা শুনবো। তো আসলে বিএনপি দিনে দিনে আসলে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে কিনা, বা সংগঠন হিসেবে এটি দুর্বল হয়ে যাচ্ছে কিনা, হাবিব ভাই আপনারা কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মহানা টেলিভিশনের সঙ্গে দর্শক শ্রোতা মিলেনিয়াম টেলিভিশন দেখছেন তাদের মিলেনিয়াম টেলিভিশনের ও মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ, সরি, আপনি যে মহানা টেলিভিশন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ, ধন্যবাদ। এখানে বিভিন্ন আলোচক আছেন, আমার অত্যন্ত প্রিয় প্রফেসর অপু উকিল এবং মহিউদ্দিন মোহন ভাই। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেকদিন পরে আবার আমি মিডিয়াতে কথা বলার সুযোগ পেয়েছি। আমি এতদিন সেকেন্ড হোমে ছিলাম। আপনি বললে যে আমি জামিন না, একটা জামিন নিয়ে এসেছি, একটা পুরা 5 মাস সাজা খেতে আমি গরিব মানুষ 2000 টাকা জরিমানা দিয়ে আমি বেরিয়েছি। আমাকে যদি আরেকবার সাজা দিত, 2000 টাকা জরিমানা না করতে, তা ভালো। হবে একটু সামনে এসে কথা বললে আমরা একটু স্পষ্ট শুনতে পাই, আপনার আওয়াজটা একটু ক্ষীণ শোনা যাচ্ছে। এখন আমি আপনাকে বলতে চাই যে আমরা বিএনপি শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। বিএনপি তার ঐতিহ্য হারিয়ে ফেলছে, বা তার চরিত্র হারিয়ে ফেলছে, বা বিএনপি নির্বাচনমুখী দল, সেখান থেকে তার নির্বাচন যাচ্ছে না। এই কথাগুলির সাথে আমি পরিপূর্ণ একমত না, কারণ আমরা 18 সালে গিয়েছিলাম, দেড় দশক এক দশক গত 18 সালে আমরা গিয়েছিলাম। সেই নির্বাচনে গিয়ে আমরা দেখেছি আমরা কতজন নেতা কর্মী ক্ষত বিক্ষত হয়েছে, এবং ভোটটা রাতের বেলা হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ আপনার অনেকবার নির্বাচন বয়কট করেছে, 88-এ করেছে, 96-এ করেছে, 2007 সালে করেছে, পদত্যাগ করে উদ্যোগ করে নিয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে যায় নাই।
কেন যায় নাই? তারা তখন মনে করেছে যে এই মুহূর্তে নির্বাচনে গেলে সরকার কারচুপি করবে, সেই কারণে তারা নির্বাচনে যায়নি। 2007 সালে বিএনপি সংসদে পদত্যাগ করেছিল, প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তাই শুধুমাত্র কে এম হাসান একসময় বিএনপি করতেন, এই অভিযোগে অভিযুক্ত করে তারা নির্বাচনে আসলেন না। পরবর্তী সময় ইয়াজউদ্দিন স্যার নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার হলো, নির্বাচিতকালীন সরকার, সেখানে তারা 3 তারিখে তারা সভা সদল বলে প্রত্যাহার করে নিলেন আমার ঈশ্বরদী বাদে 299টি আসনে। কেন? মনে করেছিলেন যে ইয়াজউদ্দিন স্যার বিএনপির রাষ্ট্রপতি, সেখানে ভোটটা কারচুপি করতে পারে। তাহলে আপনিই বলেন, তাহলে এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা মন্ত্রী, তারা এমপি, তাদের সাজানো বাগান, সব তাদের সংসদ সদস্য তারা থাকবে, তাহলে আমরা সেই নির্বাচনে কোন ভরসায় যাব? আমরা একবার গিয়েছিলাম তো, আমরা একবার ভরসা করেছিলাম 18 সালে, যে 18 সালে ভরসা আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এরপরে আমরা উপনির্বাচনে গিয়েছি, আমরা গত পৌরসভা নির্বাচনে গিয়েছি, দেখেছি তো সে অবস্থা। তখন প্রতীক ছিল, যখন এই স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ চিন্তা ভাবনা আওয়ামী লীগ করলো, তখন কিন্তু এদেশের সুশীল সমাজ আমরা সবাই বলেছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন করলে অনেক কলেজের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, বিভিন্ন পর্যায়ে যারা সমাজসেবক, তারা নির্বাচন করার সুযোগ পাবেন না, সুযোগ থেকে বঞ্চিত হবে। কারণ দলীয় প্রতীক দিলে তারা তো সেখানে প্রতীক পাবেন না। তখন সরকার আমাদের কথা শুনলো না, না শুনে একটা তাদের মতো করে উপজেলা চেয়ারম্যান প্রতীক, মেয়রের প্রতীক এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রতীক দিলেন, তাদের মেম্বার, ভাইস চেয়ারম্যান তাদের প্রতীক দিলেন না। এখন তারা আবার আইন আছে, আইন থাকা অবস্থায় এখন আবার তারা দলীয় প্রতীক থেকে সরে আসছেন কেন? কারণ কি? বিএনপি যদি দুর্বল হতো, বিএনপি যদি ক্ষয়িষ্ণু দল হতো, তাহলে আপনার আওয়ামী লীগ তো নির্বাচনের আগে যেমন ক্ষমতা হস্তান্তর করে বলতে পারতো যে ঠিক আছে আমরা ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকার নির্বাচন হোক, তা তো তারা দেয় না। তার মানে তারা ভয় পায় নিরপেক্ষ সরকার অধীনে তাদের সাজানো বাগান থাকলেও তারা ব্যাপক ভোটে পরাজিত হবে। বিএনপি শক্তিশালী দল জনাব তারেক রহমান নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে যদি উনি কারাবন্দী, তারপরেও বলবো দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিধায়ী 2024 সালের 7ই জানুয়ারি বিএনপি নির্বাচনে যায় নাই, বিএনপির সাথে কিছু শরীর যায়নি। তারপরে ভোট কেন্দ্রে কি ভোটার ছিল? পার্বত্য 3 জেলাতে তো কয়েকটা কেন্দ্রে একটা ভোটও পড়ে নাই। কোথায় 100% ভোট পড়েছে 5%, 7%, 10%, 15%, 20%, এর বেশি কোথাও ভোট পড়েনি। যার কারণে প্রধান নির্বাচন কমিশনার একবার 3টা বললেন 28%, তারপরে বলেন 39%, আবার পরের দিন বলেন 41%। এই যে মিথ্যাবাদী এবং এই যে সরকারের একবারে দাস, অনুগত দাস প্রধান নির্বাচন কমিশনার, ইচ্ছা মতো সরকার যা বলে তাই। তাই আমি দেখলাম আইন আছে, আইন আছে দলীয় প্রতীকে নির্বাচন করে স্থানীয় সরকার, আইন এরকমই আছে। এখন আবার সরকার বলে দিল যে না দলীয় প্রতীকে আমরা নির্বাচন করবো না। আওয়ামী লীগ নির্বাচন করছে না দলীয় প্রতীকে, কিন্তু জাতীয় পার্টি জাসদ এবং এবং রাজনীতি মেনন্দ করছে। তাহলে একটা নির্বাচনে কয় ধরনের হতে পারে? আওয়ামী লীগ সরকারি দল, তারা প্রতীক দিচ্ছে না, জাসদ প্রতীক দিচ্ছে, জাতীয় পার্টি 2-1টা জায়গায় অংশগ্রহণ করছে, তারা প্রতীক দিচ্ছে, এবং ওয়ার্কার্স পার্টি প্রতীক দিয়ে নির্বাচন করছে। তাহলে ইনাদের কি সমস্যাটা হলো? আইন বলবৎ থাকা অবস্থায় আমি মনে করি এই দলীয় প্রতীক থেকে সরিয়ে আসার মূল কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ মনে করেছে যে তারা যদি দলীয় প্রতীক দেয় তাহলে তাদের প্রচুর বিদ্রোহী প্রার্থী হবে। সেই বিদ্রোহী প্রার্থীরা 2024 সালের 7ই জানুয়ারি আজব খেলা যেটা হলো, দলীয় প্রতীক দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে যে যেমন পারেন সে তেমন দাঁড়িয়ে যান। এটি ছেলে খেলা, ধন্যবাদ জানাচ্ছি গিয়ে ছবি আঁকা মুছে দেওয়া। সংসদে আপনার গণতন্ত্র আছে। উকিল আপনার কাছে আছে না? হ্যালো উকিল আপনার কাছে আসতে চাই যে আসলে বিএনপি কার্যত আন্দোলন করে সরকারের পতন করতে পারেনি, কিন্তু বিএনপি বলছে যে 7 জানুয়ারি নির্বাচনে বিএনপির ঘোষিত কর্মসূচি বা আহ্বান শুনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি এবং ভোট দেয়নি, সেটি বিএনপির কথা। কিন্তু উপকিল আপা আপনার কাছে, আপনি খুব সৃজন রাজনীতিবিদ, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনগণের উৎসাহ উদ্দীপনা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। বলা হচ্ছে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের মানুষ নির্বাচনমুখী, নির্বাচন সংস্কৃতি আমাদের রাজনীতিতে খুব বেশি প্রাধান্য পেত, কিন্তু আওয়ামী লীগের কারণে এই নির্বাচন থেকে মানুষ এখন ভোটাররা তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিএনপির মতো দলগুলোকে বা আরো অন্যান্য দলগুলোকে আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে আনতে পারছে না। ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। নির্বাচনের
আগ্রহ নিয়ে জনগণ আসলে খুব বেশি সাড়া দিচ্ছে না। এই উপজেলা নির্বাচনে এখনো আমরা দেখছি যে আপনাদের দলের মধ্য থেকে বিভিন্ন জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে ডামি সদস্যদের সাথে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আসলে এই ধরনের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আসলে কি শক্তিশালী করছে, নাকি আপনাদের মানে এটি আসলে গণতন্ত্রের এক ধরনের কাঙ্ক্ষিত রূপ? আপা, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, টেলিভিশনে আমি আজকে প্রথম এসেছি, সবাইকে ধন্যবাদ জানাই যারা শুনছেন। আচ্ছা, আপনার যে কথাটা সেখান থেকে আমি শুরু করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আমি কথা, বলুন। শোনা যাচ্ছে। আমার কথাটা আমি যা বলছি আবার শুনতে পাচ্ছি আমি নিজেই। আপনি বলে যান, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনি বলেছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। আমি আপনার কাছে জানতে চাই, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কারা প্রশ্ন করছে? আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, কোন দেশ? আন্তর্জাতিক অঙ্গনের কারা, কিংবা জাতীয় রাজনীতিতে কারা প্রশ্ন করছে? কেউ না, কেউ সবাই সমর্থন দিয়েছে, দিচ্ছে। এমনকি নির্বাচনে জয়ী হবার পর সকলে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। শুধুমাত্র বিএনপির একটা গ্রুপ, নেতৃত্বহীন ভঙ্গুর বিএনপির একটা অংশ, তারা শুধুমাত্র টকশোতে এবং প্রেস কনফারেন্সে বলছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। এই কথাটা বলা ঠিক না যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এবার বলি যে এই যে হাবিব ভাইও বললেন নির্বাচনে ভোট করা নিয়ে, রিসেন্টলি আমেরিকার একটি গবেষণা সংস্থা, সেই সংস্থা নিজে তারা একটি জরিপ করেছে এবং সেই জরিপে তারা বলেছে যে এই নির্বাচনে 41.8% ভোট করেছে। আচ্ছা, আমি বাংলাদেশে বা নির্বাচন কমিশনের হিসাব বাদ দিলাম। এই পর্যন্ত বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 11টি, সেই জাতীয় সংসদ নির্বাচনে মানে ভোটের হার গড়ে 47 থেকে 48%। এবং এর মধ্যে একটি বিষয় ক্লিয়ার করে বলতে চাই, যখন একটি দেশ উন্নত হয়, দেশের মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়। বাংলাদেশটি এখন ডিজিটাল, আধুনিক, স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। আপনি যদি আমেরিকা, ইউরোপের নির্বাচন ব্যবস্থার কথা চিন্তা করেন, সেখানে দেখবেন ইউরোপের অনেক দেশে ভোটের হার এতটাই কম যে সংবিধান অনুযায়ী 50% ভোট গ্রহণের জন্য তাদের দ্বিতীয়বার আবার ভোট করতে হয়। এর কারণ হচ্ছে যে ভোট দিতে অনীহা। মানুষ যত উন্নত হয়, যত মানুষের কর্মপরিধি বাড়ে, আধুনিক হয়, তত তাদের ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। এটা বাংলাদেশের জরিপেও আছে। দেখবেন যে গুলশান এলাকার ভোটের হার আর মিরপুর এলাকার ভোটের হার এক হবে না। তো এই জন্য বলবো যে এই যে নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে, ভোটার আশা নিয়ে যে কথাবার্তা গুলো বলছেন, এটা ঠিক না। এমনি আমাদের বিগত নির্বাচনগুলিতে 30 থেকে 35% ভোটাররা আসেনি ভোট দিতে। তো সেই হিসেব আরো দিনে দিনে সেটা বাড়বে। আচ্ছা, এবার বিএনপির বিষয় যদি আপনারা ধরেন, বিএনপি নির্বাচন নিয়ে হাবিব ভাই অনেক কথা বললেন। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত যা করেছে, তারা এই বাংলাদেশটাকে নিয়ে যে যে অন্যায়, অত্যাচার, খুন, গুম, মানুষ হত্যা, জঙ্গিবাদ, হাওয়া ভবন, মানি লন্ডারিং,
এইভাবে দেশটাকে পিছিয়ে দিয়েছে। এই অন্যায় অপরাধ থেকে জনগণ এখনো তাদের ক্ষমা করেছে কিনা, এবং 2006 থেকে 2007 পর্যন্ত বিএনপির এই অন্যায়ের কারণে যে 111 এসেছিল, সেই 111 এসে যে 2 বছর বাংলাদেশটাকে জীবন করে রেখেছিল, সেখান থেকে বিএনপিকে মানুষ ক্ষমা করেছে কিনা। হাবিব ভাই যখন বলেন যে জেলখানা তাদের সেকেন্ড হোম, এবং উনি যখন ওনার নিজের কথা বলেন, মামলার কথা বলেন, আর হয়রানির কথা বলেন, তখন আমার কি মনে হয় জানেন, আমি বলতে চাই যে আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের সেকেন্ড হোম ছিল কবরস্থান, এবং 21,000 নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করেছে। আর আমি অপু উকিল, আমার নামে শতাধিক মামলা থাকলেও আমি সে কথা বলতে পারি না। কেন বলতে পারি না? আমি বলতে পারি না এই জন্য আমার মনে পড়ে যে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে সুরক্ষিত ছিলেন না, বিএনপি ক্ষমতায় এসে 1 বছরের মধ্যেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন 12টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেন, 2004 সালে তাকে হত্যা করার জন্য হাওয়া ভবনে বসে প্ল্যান করে অ্যাড্রেস গ্রেনেড চার্জ করেন, 24 জন নেতা কর্মীকে আইডিয়া সহ মেরে ফেলেন। আমার সেই কথা বলতে হয়, আমার জননেত্রী শেখ হাসিনার কথা বলতে হয়, আমাদের নেতা কর্মীদের কথা আমরা ভুলে যাই। তবে এটাও হাবিব ভাইকে আমি আরো বলেছি, এখনো বলছি, যে বিএনপির এই 15 বছরে কোন 2009 থেকে 2024 পর্যন্ত একটিও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়নি, কিংবা একজন নেতা যাকে বাংলাদেশের মানুষ চেনে, আন্তর্জাতিক অঙ্গন বাদই দিলাম, তাকে হত্যা করা হয়েছে রাজনৈতিক কারণে, এর কোনো প্রমাণ হাবিব ভাই দিতে পারবেন না। কিন্তু আমাকে এখন সময় দেন, আমি আমার মনের কোঠরে যে নামগুলো রয়েছে, সেই এসএম কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ ভাই থেকে শুরু করে আমি 21,000 নেতা কর্মীর নাম বলতে পারবো, কিন্তু হাবিব ভাই বলতে পারবেন না। ওনাদের মধ্যে রাজনৈতিক মামলা হয়েছে কেন? সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করতে চায় অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য। উনি বলেছেন 96 আওয়ামী লীগ নির্বাচন কি করেছে, আমি জানি না উনি কি বলতে চাইলেন হাবিব ভাই। আমি তো জানি যে মাগুরা নির্বাচনে ভোট ডাকাতি করে নির্বাচন কমিশনারকে ছাত্রদল ধাওয়া করেছিল, এবং 91 থেকে 96 পর্যন্ত সেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে যে বিএনপি যে অবৈধ কর্মকাণ্ড বাংলাদেশে, বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীর দিনে বেগম খালেদা জিয়ার কেক কাটা থেকে শুরু করে বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে, জামাতকে নিয়ে এদেশে যে স্বাধীনতার বিরুদ্ধে তারা সেই একটি স্বর্গরাজ্য কায়েম করেছিল, তার প্রতিবাদে উনি 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ডাক দিয়েছিল বিএনপি, এবং সেখানে বঙ্গবন্ধুর খুনি রশিদকে বিরোধী এমপি বানিয়ে বিরোধী দলীয় নেতা বানিয়েছিল, ধিক্কার জানাই। এবং তারপরে 1.5 মাসের মাথায় এদেশের জনগণ টেনে হিস্ট্রে সেই সংসদ থেকে নামিয়েছে বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে। তাহলে 96 কি করেছিল আওয়ামী লীগ? প্রাথমিকভাবে আলোচনার সূত্রপাত করার জন্য 2007 সালের 22 জানুয়ারি আবার একটি অবৈধ নির্বাচন করার জন্য পায়তারা করেছিল, কিন্তু জনরোষে সেই 22 জানুয়ারি নির্বাচন হয়নি। 111 সরকার আমাদের অতিথির কাছে আপা আপনি বলবেন, আবার একটু ঘুরে ঘুরে আসতে চাই, তাহলে আলোচনাটা আর একটু জমবে আর নানা কথাগুলো আসবে কথার পিঠে। আমরা আসবো স্টুডিও অতিথি যারা মোহনের কাছে, যে আপনি দুজনেই বক্তব্য শুনলেন, আওয়ামী লীগ এবং বিএনপি যে জায়গাটিতে একটি মানে বিরোধের জায়গা বা দুই মেরুর যে জায়গাগুলো আছে, আমরা সেটি নিয়ে একটু কথা বলতে চাই। যেটা হচ্ছে যে বিএনপি তারা যে রাজনৈতিকভাবে ভুল করছে এটা তারা স্বীকার করছে না, নির্বাচন
থেকে তারা দূরে আছে তারা আন্দোলনের অংশ হিসেবে, এবং তারা মনে করছে যে জনগণ তাদের সাথে আছে বলেই তারা হ্যাঁ ভোট দিতে যায়নি, এবং বিএনপি এটি রাজনৈতিক অর্জন আগেও বলেছেন। আপা যেটি বললো যে ভোটার হার কমবার একটা কারণ হচ্ছে আর্থসামাজিক পরিবর্তন হয়েছে দেশ এখন, ইউরোপের অনেক দেশেই আসলে ভোটাররা ভোট দিতে যায় না, তো সেটি আসলে আমাদের, আপনি কিভাবে দেখছেন সেটি? আর হাবিব ভাই যেটা বলছেন যে সেকেন্ড হোম জেলখানা, কিন্তু আপা আরেক ডিগ্রি বাড়িয়ে বললেন যে আসলে গ্রেভইয়ার্ড অর্থাৎ কবরস্থান ছিল আওয়ামী লীগের নেতার কর্মীদের জন্য সেকেন্ড হোম, এটা বিএনপি তৈরি করেছে। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? কবর বলেন আর শ্মশান বলেন, কবর বলেন আর শ্মশান বলেন, এটা যত মানুষ আছে আর কি তাদের সেকেন্ড হোম, মানে পৃথিবীতে বিচরণ করার পরে তারা মুসলমান হলে কবরস্থানে যাবে, খ্রিস্টান হলে কবরস্থানে যাবে না, সেটা তো একটা স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে মানে সৃষ্টিকর্তা বা প্রকৃতি নির্ধারিত মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু কাউকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক বিতর্ক করলে আপনাকে রাজনীতিকে লাইনে আনতে পারবেন না। না আপনি না, রাজনৈতিক হত্যাকাণ্ড কি রাজনৈতিক বিতর্ক আসবে না? হাসনুল্লাহ মাস্টার, জনাব কিবরিয়া, এদের মতো। হ্যাঁ, শুরু করি। আপনি যে কথাটা বললেন যে স্বীকার করে না, ভুলগুলো স্বীকার করে না বিএনপি, রাইট? কোন রাজনৈতিক দল তাদের ভুল স্বীকার করছে একটা উদাহরণ আপনি দিতে পারবেন আমাকে? পারবেন না। এই যে আমার বোন অপু উকিল, উনি বললেন যে বিএনপির কারণে 1/11 এসেছিল। হতে পারে বিএনপি কিছু ভুল স্টেপ ছিল, চিন্তা ভাবনা ছিল, সিদ্ধান্ত ছিল, যার পরিপ্রেক্ষিতে সুযোগ সন্ধানীরা সুযোগ নিয়ে 1/11টা ঘটাইছে। কিন্তু বঙ্গভবনে আমরা বাংলাদেশের এখন শীর্ষ নেত্রীকে বলতে শুনছিলাম অনলাইনে, টেলিভিশনে, যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা যদি বলি এখন, আমরা যারা সাধারণ মানুষ, তাহলে ওই সরকার আনার পেছনে তাদের ভূমিকা ছিল, শুধু বিএনপির ভুল নয়। আমার এটা কি ভুল হবে? বিচারের এবার ভুল হবে। আমি বলবো আমার বলার সময়, দিদি বলবেন, হ্যাঁ পরে বলবেন, আপনি নোট রাখেন, বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, আর হয়রানিমূলক মামলা এটা সব সরকারের আমলে হয়েছে, কখনো কম কখনো বেশি, কার আমলে বেশি কার আমলে কম। আমি একটা রাজনৈতিক দলের সদস্য ছিলাম, ওই দল ক্ষমতায় থাকার সময় এক পিরিয়ড আমি সেই ক্ষমতার কাছাকাছি ছিলাম। ওই সময় যে হয়রানিমূলক মামলা হয় নাই এটা আমি কিন্তু জোর গলায় বলতে পারবো না, হয়েছে, তার আগেও হয়েছে। আর এখন তো বলা যায় যে মামলাই আসল কাজ বাংলাদেশে, থানা পুলিশের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, চোর চাচরের বিরুদ্ধে খুব একটা মামলা মানে থানায় পাবেন আমার মনে হয় না। না, মামলা এটি নিয়ে নানা রকম বিতর্ক আছে যে পরিসংখ্যান, বিএনপি এত পরিসংখ্যান বলে, আওয়ামী লীগ বলছে যে সেই অনুপাতে জেলখানায় আসলে আসন সংখ্যাই নাই, ধারণ ক্ষমতা নেই। আমি আসি নাই কারণ আমি বিএনপির সাথে সংশ্লিষ্ট না, কিন্তু সত্যটা বলতে হবে। সত্যটা হলো এই যে মামলাগুলো হয়েছে এগুলো কি আমার এলাকায় ধরেন, আমি আমার এলাকায় একটা মামলায় 27 জন আসামি হলো, ওরা কোনো কারণ নাই। 10 ডিসেম্বর 2023-এর আগে যেতে ধরপাকড় হলো, কি হলো ওদের বিরুদ্ধে? ওরা নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িত হইতে পারে এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হলো, 2 মাস 3 মাস করে জেল খেটা পরে আসলো। এটা কিন্তু লেখা নাই যেটা রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হইল। নাশকতামূলক কাজে অংশগ্রহণ করতে পারে, সম্পদ ধ্বংস করতে পারে, এই আশঙ্কায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোন রাজনৈতিক মামলাই কখনো বলা হয় না এটা রাজনৈতিক মামলা। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলা করেছিল আইয়ুব খান, ওটা রাজনৈতিক মামলা ছিল না? ছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হলো কি আগরতলার ষড়যন্ত্র। তারও আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, আইয়ুব খান আসার সাথে সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে বসলো। হাউ ফানি, ওটাও কিন্তু রাজনৈতিক মামলা। বঙ্গবন্ধু এই উদাহরণ দিয়ে মনে করতে মানে আপনি বোঝাতে চাইছেন যে সব মামলাই আসলে রাজনৈতিক, মানে সব মামলায় নিরীহ মানুষের বিরুদ্ধে দেওয়া হচ্ছে রাজনীতি করার কারণে। একটা চোর ডাকাতের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা খেতে পারবেন? বিএনপি বা আওয়ামী লীগের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের, তারা চুরি করে ডাকাতি করে ধরা পড়ছে, কোনো প্রমাণ আছে? সব রাজনৈতিক। না, আওয়ামী লীগ বলছে যারা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা এমন আসামিও আছে যারা 3 বছর আগে মারা গেছে, সে নাকি নিজ হাতে ককটেল ছুড়েছে, পুলিশ দেখেছে। মামলা, এগুলো মামলা তো লজ্জাকর ব্যাপার। আমাদের দেশের চৌকস পুলিশ বাহিনী একটা মামলা রুজু করলো
বললো যে অমুকে মনে করম আলী নিজ হাতে গ্রেনেড বা বোমা ছড়ে মেরেছে, দেখা গেল করম আলী 3 বছর আগে মারা গেছে, ওর আত্মা কি এসে বোমা ছড়ছে? এগুলো ফানি মামলা, এগুলো কোনো মামলা না। শোনেন, তো এখন কথা হইলো যে আর একটা জিনিস অপু উকিল মহোদয়া বলেছেন যে বেগম খালেদা জিয়া আমার সাবেক নেত্রী, তিনি বঙ্গবন্ধুর খুনিদের সংসদে যাওয়ার সুবিধা করে দিয়েছেন একজন, অস্বীকার করার উপায় নাই। 96-এর ওই যে ফেব্রুয়ারি নির্বাচনে সম্মত কর্নেল রশিদ নামে জবরদুল হুদা নেতা, আর তখন তো বিরোধী দল হয়নি, একজনের আর কি বিরোধী দল নেতা হয়নি কি, যাই হোক। আমার প্রশ্ন, ওদের ফ্রিডম পার্টির জন্ম কবে? ফ্রিডম পার্টির জন্ম এরশাদের আমলে। 82-তে এরশাদ ক্ষমতা আসলো, 83-তে ফ্রিডম পার্টির জন্ম। বঙ্গবন্ধুর খুনিরা প্রথম রাজনৈতিক দল করলো বাংলাদেশে এরশাদের আমলে। জি, কিন্তু এরশাদ 1985 সালে খালেদা জিয়া তাদেরকে সংসদে ঢুকালো এবং প্রধান বিরোধী নেতা করলো। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো কর্নেল ফারুক গুলার তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিল এরশাদ। অপু উকিল আপনি থামেন, এরশাদকে কিছু বলেন না, সব দোষ বিএনপি খালেদা জিয়ার, বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতার জন্য। কেন? এরশাদ যে কর্নেল ফারুককে রাষ্ট্রপতি পদে সেই পদে নির্বাচন করার সুযোগ করে দিল, সেটার কথা কেন বলেন না? বলেন না একটাই কারণ, যেই গাছে বড়ই আছে সেই গাছে কিন্তু ছেলেপেলা ঢিল মারে। এরশাদের জাতীয় পার্টি ওই গাছে কোনো বড়ই নাই, বড়ই আছে বিএনপিতে। আমি বিএনপি করি বা না করি কোনো আপত্তি নাই, সত্য কথাটা বলবো। আমার গাছটার মধ্যে বড়ই আছে বলেই থাকতো, কেউ কিছু বলতো না। আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে মুসলিম লীগ, জামাত সহ আর ইসলামী এগুলি হাবিজাবি পার্টি পিডিপি। জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যতটা সোচ্চার, মুসলিম লীগের বিরুদ্ধে কি একটা কথা বলে? মুসলিম লীগ তো এখন ইনভ্যালিড, মুসলিম লীগ তো না ইনভ্যালিড। তার বিরুদ্ধে ঠিক আছে, না ভ্যালিড রাজনীতিতে, ঠিক আছে, সেটি ঠিক আছে। এই জন্যই বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়া দল করার অপরাধে একসাথে সমালোচনা হয় না, ওই বেগম জিয়ার বিরুদ্ধে। জি, মোহন ভাই নিশ্চয়ই আপনার কথা অপু উকিল শুনেছেন, জবাব দেবেন। দিদি আপনার কাছে আসবো, একটু ছোট করে হাবিব ভাইয়ের কাছে একটু আসতে চাই, তারপর আপনি দুটো মিলিয়ে একটু বলেন। দুজন বসাইছেন তো বিএনপি, হ্যাঁ তাহলে তো মানে দর্শকরা ডিপ্রাইভ হবে। মোহন ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো তো আমার বলতে হবে, যুক্তি দিয়েছেন, অনেক ভুলভাল বলেছেন, আমার সে কথাগুলো বলতে হবে। আচ্ছা, হাবিব ভাই এতগুলো বলবে, আমাকে সময় দিবেন, সেটা একটু বলেন, তারপর আমরা হাবিবের কাছে আসবো। প্রফেসর মানুষ দেখি। হ্যাঁ, আমি প্রথম সময় দিব। হ্যাঁ, মোহন ভাই বলছেন, এরপরে আবার মোহন ভাইকে দিবেন। আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে 111 সরকার আমাদের আন্দোলনের ফসল। এটা একেবারে চিরসত্য একটি কথা। এখন মানে একজন চোর একটি নদীর পাড় দিয়ে যাচ্ছে ভোরবেলা, সেখানে একজন মানুষ দেখছে যে সেখানে ভোরবেলা উনি মুখ বুঝছেন। চোর ভাবলেন যে উনি চুরি করে এসে মুখ ধুয়েছেন। আর এরপরে একজন সাধু যাচ্ছেন, ওই সাধু আবার ওই ব্যক্তিকে দেখে বুঝলেন যে উনি ধর্মকর্ম করে ওখানে এসেছেন। তা এটা হলো বোঝার পার্থক্য বা চেতনার পার্থক্য। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। যেমন 1,23,00,000 ভুয়া ভোটার করেছে, সেই ভুয়া ভোটারের প্রতিবাদে আমরা রাজপথে আন্দোলন করেছি। ভোট ব্যবস্থা শুদ্ধিকরণের জন্য রাজপথে আন্দোলন করেছি। হাওয়া ভবনের বিরুদ্ধে আন্দোলন করেছি। খুন, গুম, ঘুষ, ডাকাতি, জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনে
বিএনপি যদি সেগুলো শুদ্ধে যেত তাহলে 111 আসতো না। সেই জন্যই নেত্রী বলেছেন যে 111টা এসেছে আমরা অন্যায়ের প্রতিবাদে আন্দোলন করেছিলাম বলে। এবং এখন এটাকে আপনারা না বুঝে বললেন যে এই 111 সরকারকে আওয়ামী লীগ আনলো। কিভাবে আওয়ামী লীগ আনলো? বিএনপি কি ইচ্ছে করলে একটা অনির্বাচিত সরকারকে এই যে এত চেষ্টা করছে 3 বার ধরে ক্ষমতায় যাওয়ার জন্য প্রথম দরজা দিয়ে আনতে পারছে? জনগণ যদি সঙ্গে থাকে, দিদি এটা সরকার শুনলাম যদি আপনি ভালো কাজ করে তাহলে কোনোদিনই সেটা সম্ভব না। আচ্ছা, আরেকটা কথা বলে দেখেন, আরেকটা কথা ভুল বল, মোহন ভাই আরেকটা কথা ভুল বলেছেন। উনি বলেছেন ফ্রিডম পার্টি এরশাদ করিয়েছে। আমি প্রথমেই বলে রাখি যে জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন আর এরশাদ সাহেব স্বৈর শাসক ছিলেন। একজন আরেকজনের প্রেতাত্মা, দুজনের একই ধারা রাজনীতি ধারক বাহক, দুজনেরই ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে আসা, খুনের মধ্য দিয়ে। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ তার একটা রাজনৈতিক অবস্থান বা সম্পর্ক বজায় রেখে চলে। দুজনেরই খুনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে জনগণের রায়ে না। কেউ হানা ভোটের মাধ্যমে, কেউ মিডিয়া কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, সংবিধানটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে। এখন ফ্রিডম পার্টি বানিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান বলবেন আপনি বলবেন, আপনি নোট করেন, আমার ভুল হলে আপনি বলবেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে সেখানে মৌলবাদী, রাজাকার, খুনি, চোর, সকলকে রাজনীতি করার স্পেস দিয়েছে। ধর্মের অপব্যবহার করে মৌলবাদী গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এবং এই ফ্রিডম পার্টি জিয়াউর রহমান এদেশের যুব সমাজকে সংগ্রহ করে লিবিয়ায় নিয়ে ট্রেনিং দিয়ে তারপরে বাংলাদেশে এসে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে এরশাদ সাহেব তার ধারক হয়েছে। আরেকটা কথা আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে যে এই সামরিক শাসকের বিরুদ্ধে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার আন্দোলনের মধ্য দিয়ে, জননেত্রী শেখ হাসিনার আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালের 6 ডিসেম্বর স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। বিএনপি সঙ্গে ছিল, কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এই বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটু থামতে হবে দিদি, আমরা একটু হাবিব ভাইয়ের কাছে শুনি, আবার আসবো, আপনি বলবেন। হাবিব ভাই, একটু যেটি হচ্ছে যে আওয়ামী লীগের বড় একটি অভিযোগ হচ্ছে যে বিএনপির 21শে আগস্ট গ্রেনেড হামলা 2004 সনে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবন নাশ করার চেষ্টা করা হয়েছিল। সেখানে তো আমরা দেখেছি 22 জন শীর্ষ নেতা, অনেকে মারা গেছে, নেতা কর্মীরা অনেকেই তার লিগাসি বহন করছেন, ট্রমা বহন করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং একাধিকবার এদের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্য। আমরা আসাদুল্লাহ মাস্টার, কিবরিয়া এদের মতো নেতাদের হত্যা হতে দেখেছি বিএনপির আমলে। তো এর দায় কি বিএনপি নিবে না? মানে আপনারা এই ধরনের ক্ষমতায় গিয়ে আপনারা এই হত্যাকাণ্ডকে কি বলা যায় উৎসাহিত করেছেন, অথবা হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা সরাসরি অভিযোগ আওয়ামী লীগ করছে বিএনপির বিরুদ্ধে। এইটার সুরাহা না হলে আসলে রাজনীতির সুবাতাস বাংলাদেশে বইবে কি? হাবিব ভাই একটু, হ্যাঁ, একটা ভালো কথা বলেছেন। তাহলে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির এদেরকে খুন করবে? এটা তো আওয়ামী লীগের আমলে এরা হারিয়ে গেছে। তাহলে শামীম ওসমানের অফিসে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 96 সালে, রমনা বটমূল্যে বিভৎস ঘটনা ঘটলো, পুলিশের মিটিং এ হামলা হয়ে কতগুলি মানুষ মারা গেল, রমনাতে কি পল্টনে সিবিবির এখানে হামলা হয়ে মানুষ মারা গেল, সেগুলি তাই আওয়ামী লীগ নিবে বলেন? এটা তো আওয়ামী লীগ আমল হয়েছে। আর এটা একটা লজ্জার ব্যাপার, ইসলামী দলগুলো সেই সময় উত্থান হয়েছিল, সেটা তো একভাবে এটা তাই করেছে পরিষ্কার। কিন্তু 21 আগস্ট মামলা চলমান, প্রমাণে বিএনপির নেতাদের গোয়েন্দা সংস্থার প্রধান
সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুফুজান বাবর তাদের সংশ্লিষ্টতার কথা এসেছে, আমাকে কথাটা বলতে দেন, না দিলে হবে না। সংশ্লিষ্টতার প্রমাণ দেখাতে পারেননি। আপনাকে কথা বলতে দেন, কথা তো এসেছে, তো কথা এসেছে, তো কথা হলো যে তাহলে ওই ঘটনাগুলো দায় কি আওয়ামী লীগ নিবে? তার চেয়ে বড় দায় এই রমনা ভবনের, রমনা আওয়ামী লীগ অফিসের সামনে 23 বঙ্গবন্ধু মিটিং করার কথা ছিল না। মিটিং এর পারমিশন ছিল মুক্তাঙ্গন। তারা হঠাৎ করে 1-2 ঘন্টা আগে ওখানে চলে গেল কেন? ওখানে তো নিশ্চিত পাহারা ছিল, নিরাপত্তা দেওয়া ছিল এই যে আপনার মুক্তাঙ্গনে, এখান থেকে ওখানে চলে গেলেন কেন? তারপরে ঘটনাটাকে আমি নিন্দা জ্ঞাপন করি এই কারণে যে একটা বিভৎস ঘটনা ঘটেছে। ওই ঘটনার দায় যেমন রমনা বটমূল্যের, স্বামী উসমানের বা বিভিন্ন জায়গায় দায় যেমন হরকাত ইতিহাস জঙ্গিদের, এই 2004 সালের 21 ঘটনা দায় ওই জঙ্গিদের। তাহলে আপনি বলেন এর যে মর্মান্তিক ঘটনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে 1988 সালের 24শে জানুয়ারি বিভৎস ঘটনা ঘটেছিল, প্রায় 25 থেকে 30 জন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেদিন মারা গিয়েছিল তার দ্বারা এরশাদের বিডিআর পুলিশের গুলিতে। সেদিন এই প্রধানমন্ত্রী দপ্তরের বিরোধী দলের নেতা, তাকে তখন উদ্দেশ্য করে সেখানে পুলিশ মারা হয়েছিল, মানুষ মারা গেল। সেগুলি দায় কি এরশাদ সরাসরি প্রশাসনের দ্বারা হত্যা করেছিল। তার সাথে আপনি বিরোধী দল করবেন, তাকে বিরোধী দল নেতা বানাবেন, তার দলের নেতাদেরকে মন্ত্রী বানাবেন, আর জঙ্গিরা ঘটনা ঘটালো সেই দায় আপনার বিএনপিকে চাপিয়ে একের পর এক মিথ্যাচার করে যাবেন। তারপর অবগুলো আরেকটা একদম অসত্য তথ্য দিয়েছে 21,000-31,000 নাকি নেতাগুলো মারা গেছে। সব শূন্য কেটে দিয়ে 210 বা 310 শূন্য কেটে দেন না, 2টা শূন্য কেটে দেন তো হয় কিনা, যাতে দেখাতো গণখবর দেখাতো 31,000 কর্মী কেন 500 লোক, 500 300 মানুষের যদি খবর দেখাতে পারে যে বিএনপির সময় মারা গিয়েছে, আমি আর কথা বলবো। এই যে মিথ্যাচার এগুলি। আর মোহন ভাই একটা ভালো কথা উদাহরণ দিয়ে বলেছেন, এর জন্ম হয়েছে, ফ্রিডম পার্টির জন্ম হয়েছে এরশাদের আমলে, এবং 86-এ এরশাদের আমলে ফ্রিডম পার্টির বদরুল হুদা মেহেরপুর থেকে নির্বাচিত সংসদে এসেছিল, সেই সংসদের বিরোধী দলের নেতা ছিল বর্তমান প্রধানমন্ত্রী। সে প্রশ্ন করেন না আমি খুনির সাথে আমি সংসদে বলবো, আমি সংসদের বিরোধী দলের নেতা, এতে প্রশ্ন করেন না। আর ফারুককে দিয়ে তো ভোট করিয়েছিল, 60 লক্ষ ভোট দেখিয়েছিল ফারুকের পক্ষে। যত অপকর্ম এরশাদের সময় করেছে, এবং জিয়া রহমান কারোকে ক্ষমতা কেউ নেয়নি, রক্তাক্ত একদিন হত্যা করেন, সংসদে ভেঙে দিয়ে আসেনি। বাংলাদেশে 3টি সামরিক সরকার বা অবৈধ সরকার এসেছে। প্রথমটি 1975 সালের 15 আগস্ট আওয়ামী বাকশালী নেতারা খন্দকার মুস্তাকের নেতৃত্বে প্রথম সামরিক শাসন এসেছে, তারা ইন্ডেমনিটি দিয়ে খন্দকার মুস্তাকের নেতৃত্বে। জিয়া রহমান কোন সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করে নাই, তাকে হত্যা করে নাই। রাষ্ট্রপতি সাহেব একের পর এক অনেকদিন হয়েছিল, একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ফিরে আসার কারণে সেদিন জিয়া রহমানকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিল। তারপরে এরশাদ যখন ক্ষমতায় আসে তখন তো আওয়ামী লীগ অভিযোগ জানিয়েছিল এরশাদকে, বলেছিল আই এম নট আনহ্যাপি, কারা বলেছিল উই আর নট আনহ্যাপি, আই এম নট, কারা বলেছিল? এখন কথা হলো, ধন্যবাদ হাবিব ভাই, আমরা আলোচনা শেষের দিকে যাচ্ছি। আপনি প্রসঙ্গগুলো বলেছেন, আগেও বলেছেন, আপনি আমি শেষ করি। হ্যাঁ করুন, শেষ করুন। কি কে বলবো? হ্যাঁ আমি সেটা বলছি যে এত যদি অসত্য কথা এখানে এসে বলা হয় তাহলে কি দেবো বলেন তো? এত অসত্য। ধন্যবাদ হাবিব ভাই। আমরা তারা নির্বাচনে আপনাকে দিয়ে শেষ করতে চাই মোহন ভাই, যেটা হচ্ছে যে আমরা একটু সামনের দিকে তাকাচ্ছি, বর্তমান যে রাজনীতির দিকে একটু তাকাতে চাই। যে উপজেলা নির্বাচন চলছে, উপজেলা নির্বাচনে রাজনৈতিক ভাবে দলীয় প্রতীক এবার হচ্ছে না, কিন্তু বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্তু তাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে এই উপজেলা নির্বাচনে। আপনি কেমন হবে বলে মনে করছেন? উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিমণ্ডলটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? ছোট করে একটু বলুন। তেমন তো যায় না। যখন যে লোকাল বডি ইলেকশনে পৌরসভা, পুর কর্পোরেশন, সিটি কর্পোরেশন আর কি, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের দলীয় মার্কা দেওয়া হয়, তখন আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম। আমরা বলতে আমি যারা আমার লেখক, সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছিলাম যে মানে সকলেই না, তাদের হয়তো কেউ কেউ, হ্যাঁ প্রায় সবাই ইলেকশন যদি মার্কা দিয়ে হয় তাহলে জনগণ সেখানে পার্টিসিপেট করবে কম। কারণ হচ্ছে কি, লোকাল বডি ইলেকশনগুলো, চেয়ারম্যান, মেম্বার ইলেকশনগুলো, এটা রিলেশন ভিত্তিক ভোট আসে। আপনি দাঁড়ালেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভোট দিল, সেখানে আওয়ামী লীগ, বিএনপি নাই, সবাই তাকে একটা ভালো মানুষকে ভোট দিতে পারে বা ভোট নাও দিতে পারে। তো এবার আওয়ামী লীগ বাস্তবতা অনুধাবন করে তারা মার্কাটা দেয় নাই, এটা না দিতে পারে, এটা কোনো সমস্যা নাই, এতে কোনো আইনি
মানে কোনো হবে না, ডিফল্ট হবে না এখানে। যে আইন আছে, আইন থাক, যার খুশি আইনে যদি করে কেউ মার্কা দিয়ে দলীয় মার্কা করুক, কিন্তু আমরা দলীয় মার্কা শেষ করুন। এখন কথা হচ্ছে এখন এবারও প্রতিদ্বন্দ্বিতা হবে দলের ভিতরেই। বিএনপির কিছু সংখ্যক লোক নির্বাচনে অংশগ্রহণ করছে দিদি। তো সবচেয়ে বড় কথা হয়েছে, সবচেয়ে যে খারাপ জিনিসটা হয়ে যাবে এবার, যে দলীয় কমান্ডের বাইরে যে চলে যাচ্ছে নেতা কর্মী। জি ধন্যবাদ আপনাকে, আমরা পেয়েছি কিউ পেয়েছি, এটা দিয়ে শেষ করতে চাই। দিদি, যে দলীয় কমান্ডের বাইরে নেতাকর্মীরা আছে, যে কারণে এমপি মন্ত্রীদের নিকটাত্মীয়দের নির্বাচন থেকে দূরে সরানো গেল না, এটি আসলে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা কিনা, বা একটা সংকট তৈরি করবে কিনা আওয়ামী লীগের রাজনীতিতে? দলীয় কমান্ডের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যায়নি। আওয়ামী লীগ নেত্রী বা আওয়ামী লীগের সিদ্ধান্ত হলো যে কোনো এমপি মন্ত্রী তার পরিবারের, অর্থাৎ তাদের সন্তানরা যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। এই যে নির্বাচন বাধা দেওয়া বা তাদেরকে করতে নিষেধ করা, এটা হচ্ছে উদারতা, সংগঠনের প্রতি ভালোবাসা, জননেত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের প্রতি ভালোবাসা, উদারতারই একটি বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ভাবে একটি রাজনৈতিক পরিবারের সন্তানরা অবশ্যই তারা একটি নির্বাচনে অংশ নিতে পারে, কিন্তু নেত্রী চান যে তার এমপির বাইরে আরেকটি নেতা সে উপজেলার চেয়ারম্যান হোক, সেই জন্যই তিনি কথা বলেছেন। এবং তার আহ্বানে সারা দিনের মধ্যে অনেকেই বসে গেছেন, অল্প দু একজন আছেন যারা নির্বাচন করছেন। কিন্তু বিএনপির যে বিষয়টা, সেখানে হচ্ছে সমস্যা। বিএনপি হচ্ছে দলীয় কমান্ড, অর্থাৎ দল নির্দেশ দিয়েছে নির্বাচনে যাবে না, বিএনপির দলের নেতা কর্মীরা নির্বাচন করছে, মহা সমারোহে করছে, ইতিমধ্যে অনেককে বহিষ্কার করেছে। এটা এবার আমার কথাগুলো দুজনে মিলে বলেছে, আমাকে কথাগুলো অনেক মিথ্যা তথ্য দিয়েছে, ক্লিয়ার করতে দেবেন। আমাদের সময় নাই, শেষ করতে হবে, তাহলে আপনি ওই কথাগুলো উত্তর দিলে আমি হাবিব ভাই যে কথাগুলো বলেছে বলতে পারবো না। আচ্ছা বলুন। দলীয় প্রতীকের কথা বলেছেন, উন্মুক্ত আছে। আওয়ামী লীগ ইচ্ছে করলে নৌকা প্রতীকে ইলেকশন করতে পারে, কিন্তু নির্দেশ দিয়েছে দলীয় ভাবে না করার। এটা বিএনপির প্রতি উদারতা। কেন? বিএনপি নৌকা প্রতীককে ভয় পায়, সেজন্য জাতীয় নির্বাচনে আসেনি। দল মনে করেছে, আওয়ামী লীগ মনে করেছে এবার নৌকা প্রতীক, থামেন, আপনারা দুজনে বলেছেন, আমাকে একটু বলতে দেন। আপনারা দুজনে বলেছেন, আমি ধৈর্য সহকারে শুনেছি, এবার আমাকে একটু বলতে দেন। এখন নৌকা প্রতীক দিয়েছে, এই জন্য প্রতীক উঠিয়ে দিয়েছে। এই নৌকা প্রতীকে ইচ্ছে করলে বিএনপি ধানের শীষে করতে পারবে, অন্য দল অন্য প্রতীকে করতে পারবে, প্রতীক উঠিয়ে দেয়নি। প্রতীক দেয়নি ভয়ে, প্রতীক সব হেরে যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে জিতে যাবে, সেই কারণে প্রতীক দেয়নি। আর আপনি যে বললেন যদি জনসংখ্যা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, 2013 সালে সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি জিতেছে। 2008 সালে কাজ শুরু করে সংসদে জেতার পরে উপজেলা নির্বাচন 22 জানুয়ারি 2 ধাপ 3 ধাপ সব বিএনপি নেতারাই কিন্তু উপজেলা নির্বাচন জিতেছিল। বিএনপিকে ষড়যন্ত্র করে এটা একটা কাজ করে দিদিকে হারিয়ে ফেললাম আমরা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এখনই আমাদের শেষ করতে হবে। সময় অভাবে আসলে দর্শকদের মন্তব্য আমরা পরে শোনাতে পারলাম না, বা দর্শকদের প্রশ্নগুলো আমাদের অতিথিদের সামনে উপস্থাপন করতে পারলাম না। দর্শক, ভবিষ্যতের এমন আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের আয়োজনে থাকবার জন্য আমাদের যে অতিথি, স্টুডিও অতিথি এবং আমাদের অনলাইন অতিথি, দুজন অতিথি আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বাঁচিয়ে আমাদের সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এর জন্য ধন্যবাদ। ভবিষ্যতের আয়োজনে আপনাদের সাথে পাবো। আমি মিলেনিয়াম টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। স্টুডিও থেকে করলে তো এরকম কেটে যায় না, স্টুডিওতে করা যায় না। হ্যাঁ, স্টুডিওতে করলে কাটে না।